আজ রাষ্ট্রপতি সহ একসাথে 10 জন উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে। ডক্টর ইউনূস নিখোঁজ এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। রাষ্ট্রপতি এবং উপদেষ্টারা পালিয়ে যাওয়ার পর এবং ডক্টর ইউনূসের নিখোঁজের খবর শুনিয়েও তুলপাড় চারদিক। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ একসাথে 10 জন উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব ফেলে বিএনপি সরকার। হঠাৎ নিখোঁজ হয়েছে ডক্টর ইউনূস সরকার। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিবাদ করেছিল। এবং উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ভেতর থেকে বিড়াল একের পর এক বেরিয়ে আসছে। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে। জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে। জুলাই সনদ অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে, এটা একটা সম্পূর্ণ বেআইনি জিনিস। এটা প্রথম থেকে আমি বলেছি, রাষ্ট্রপতির এইরকম কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই। নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথটা পড়িয়েছেন, দেখেন কিভাবে। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। সুখবর দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চারদিকেই অসংখ্য ঘটনা ঘটতেছে এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি সহ 10 জন উপদেষ্টা আজকে দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা দেখেছেন গতকাল থেকে একটা বিষয় সবার মুখে মুখে ছড়িয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ্যে আসে এবং সেইটা প্রকাশ্যে আসার পর একে একে সকল উপদেষ্টাদেরকে ধরা হচ্ছিল। সেই বই কিন্তু অনেক উপদেষ্টা, রাষ্ট্রপতি এমনকি ডক্টর ইউনূসের উপর আজকে সন্ধ্যার পর চাপ পড়ে এবং রাজপথ আবারও উত্তাল হয়ে যায়। বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর সাবেক উপদেষ্টাদের নিয়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। এর মধ্যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ কারণে তাকে ঘিরে কৌতূহল জন্মে সাধারণ মানুষের। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের ব্যাংক হিসাব প্রকাশ্যে আনলেন তিনি। আর এ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন উঠছে, এ নিয়ে কি বললেন তিনি? আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দাঁত ভাঙা জবাব দিতে ব্যক্তিগত ও পারিবারিক স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান জনগণের সামনে উন্মুক্ত করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে তার যাবতীয় আয় ও সম্পদের বিবরণী জমা দিয়ে এসেছেন। তবুও একটি মহল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জল্পনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করায় তিনি নৈতিক অবস্থান থেকে পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মঙ্গলবার আমি শুধু আমার নিজের স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত নেই পরিবারের সবার হিসাব দেব, যেন কোনো প্রশ্নই আর অবশিষ্ট না থাকে। হিসাবের বিবরণী পর্যালোচনায় দেখা যায় তার ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 85,81,961 টাকা এবং মোট উত্তোলন করা হয় 76,03,335 টাকা। সোনালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 10,000 টাকা, মোট উত্তোলন করা হয় 70 টাকা। এদিকে আসিফের মায়ের অ্যাকাউন্টে রয়েছে মাত্র 21,154 টাকা। রূপালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 948 টাকা এবং মোট উত্তোলন করা হয় 718 টাকা। তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে মাত্র 613 টাকা। প্রাইম ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 515 টাকা এবং মোট উত্তোলন 2 টাকা। এছাড়া তার বাবার অ্যাকাউন্টে জনতা ব্যাংক পিএলসি বর্তমান স্থিতি 51,990 টাকা। একই ব্যাংকের ঋণ হিসাব 10 লক্ষ টাকা এবং মোট পরিশোধ 3,70,254 টাকা। অগ্রণী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 8,12,348 টাকা এবং মোট উত্তোলন হয় 8,04,042 টাকা। এনআরবিসি ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 4,02,009 টাকা। এদিকে আসিফ মাহমুদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরব হয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফকে, অথচ তিনি সপরিবারে 9টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছেন। যারা বলছিল তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পালাবে, তারা আজ আইন মেনে হিসাব দিচ্ছে। মিডিয়া ট্রায়াল আর উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না। উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবে তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বেশ মজার ঘটনা ঘটছে, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবং আসিফ নজরুল দুইজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তাদের দুইটা খবর দেখছি প্রথম আলোতে। একটাই আসিফ নজরুল বলছেন সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করেনি। আর এক ধাপ আগায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, মানে তিনি একটা সংবাদ সম্মেলন করছে, নিজের মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এত এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত, কিন্তু যখন সরকারের BFIU তার হিসাব চাইলো তখন কেন এটা প্রকাশ করছে, আগে কেন করা হলো না? মানে যেটা যখন কি তার কাছে চাওয়া হলো তখন তিনি প্রকাশ করতেছেন যে তার কি কি আছে। আচ্ছা, আপনাদের কাছে মনে আছে, আমি এটার সাথে মিলাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যারা বিদেশের সম্পদের পাহাড় গড়ছে, টাকা জমা রাখছে, বিশেষ করে আমি অন্তত দুইজন উপদেষ্টার কথা জানি যারা সুইজারল্যান্ডে যে অ্যাকাউন্ট খুলছে এবং একজন ব্যক্তি তার সাক্ষী, তার মাধ্যমে করছে। তো সেটা কি তখন বলা হবে যে ওইটা আলাদা হিসাব? আপনাদের মনে আছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যখন নাকি TIB বলল যে তার লন্ডনে 250 না 350 বাড়ি আছে, সম্পত্তি আছে, তো এবং TIB বলছে যে মানে তাদের কাছে প্রমাণও আছে, সরকার চাইলে নিতে পারে। সরকার TIBর সহযোগিতা নেয়নি। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। জামাতের বিপুল জনসমর্থন ছিল, জনগণ জামাতকে ভোট দিয়েছে, জনগণ জামাত ইসলামীকে চাইতো। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমি নিজে বাংলাদেশে ভোটের প্রচারণায় মাঠে নেমেছিলাম। জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাতের পক্ষে যে দৃশ্যমান সমর্থন ছিল, বিএনপির এত ছিল না। সেই জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাতকে যে ক্ষমতা আসতে দেওয়া হবে না এটা আমিরে জামাতও জানতেন, হয়তোবা তাকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, যে নির্বাচনে জামাতকে পরিকল্পিতভাবে বিরোধী দল দেওয়া হয়েছে এবং এই ডিজাইনের পার্ট জামাত, এটা আমি স্বীকার করি এবং বলি। কিন্তু জামাতের হাত পা বাঁধা, বরং জামাত যদি এটার পার্ট না হতো তাহলে হয়তো আরো ডিজাস্টার হতো। আর হয়তোবা এইসব মেটিকুলাস ডিজাইন না মেনে আরেকটা বিপ্লবের ডাক দিলে হয়তো আরো ভালো কিছু হতো, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনূস সরকার, ইউনূসের উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টারা মিলে ঠান্ডা মাথায় জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিয়েছে। জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি কারা? কারা বিএনপির পক্ষে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে? ভারত, আমেরিকা, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেই জড়িত, নাম্বার 1। সেই লন্ডন বৈঠক তারেক রহমানের সাথে ওই দিনই ইউনূস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় এনে দিবেন। এটা হচ্ছে অরিজিনাল কথা। বিএনপির ক্ষমতায় আনতে হবে, কারণ নানান কিছু ক্যালকুলেশন করেছে। জামাত ক্ষমতায় আসলে একটা ধর্মীয় দল ক্ষমতায়, ইউনূসের হাত ধরে ইউনূসের অধীনে নির্বাচন হয়েছে, কি না কি হয়, জামাত পারে কি পারে না, এবং জামাত ক্ষমতায় আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি রেসপন্স করে, ইউনূসের হাত ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, অমুক তমুক, এইসব ঝামেলায় ইউনূস যেতে চায়নি। তার চাইতে বরং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস। তবে বিএনপি জামাত কিছু চুক্তি করিয়ে দিয়েছে, তোমরা মিলেমিশে থাকবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই চুক্তিও থাকবে না। ইউনূস ওই দিনে ঠিক করেছিলেন। তারপরে দেশের ভিতরে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা নানান ভাবে, এমনকি জামাত কিন্তু হুমকিও দিয়েছিল যে 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কাজ করছে।
জামাতের কাছে তাদের গোপন অডিও ছিল, প্রকাশ করার হুমকি দিয়েছিল, প্রকাশ করেনি, করতে পারেনি। এটা জামাতের অসহায়ত্ব। জামাতকে বৃহত্তর সমঝোতা মেনে নিতে হয়েছে। 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে সিরিয়াসলি কাজ করেছে। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিবাদ করেছিল এবং সেই ভূমিকা তারা আছে সেটা তারা বলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপিকে এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময় বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবই তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলেছিলেন। তো এই খারাপ লোকটা, যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরে উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাবাদন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপির সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারে, এবং যে কী ধরনের কনস্পিরেসি রিদোনা সহ অন্যরা তারা করেছেন, যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছেন। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল। জুলাই সনদ অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে এটা একটা সম্পূর্ণ বেআইনি জিনিস। এটা প্রথম থেকে আমি বলেছি, রাষ্ট্রপতির এইরকম কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই। নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথটা পড়িয়েছেন, দেখেন কিভাবে। প্রথম হলো জাতীয় সংসদ সদস্য, সেখানে কিন্তু রেফারেন্স দিয়েছেন আর্টিকেল কত 48 সম্ভবত 48(3) এই অনুসারে শপথ পড়ানো হচ্ছে। আর ওই যে আপনার জুলাই সনদের পক্ষে যারা শপথ নিলেন সংবিধান সংশোধন পরিষদ, ওখানে কিন্তু ওইরকম আর্টিকেল কথা বলা হয় নাই। অতএব ওখানে যদি আর্টিকেলের কোনো রেফারেন্স না থাকে, সংবিধানের রেফারেন্স না থাকে, তো ওটার বৈধতা থাকে কোত্থেকে? তো এখানে নির্বাচন কমিশন যেটা করেছে এই প্রশ্নটা আলোচনায় আছে, এবং এটা লিগালি কিছু হবে কিনা, সময়ের পরিবর্তন, যখন পরিবর্তন হবে অনেক কিছু তো হয়, তাই না? যেটা গত নির্বাচন কমিশনারদের হয়েছে, হঠাৎ করে ওইরকম পরিস্থিতি হলে তারও যে হবে না এমন তো কোনো কথা বলা যায় না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। জুলাই সনদ নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক গড়ে উঠেছে। জুলাই সনদের আসলেই কোনো কার্যকারিতা থাকছে কিনা, এর ভবিষ্যৎ কি, এবং একই সঙ্গে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা শপথ দিলেন এনসিপি এবং জামাতের সংসদ সদস্যরা, সেটির ভবিষ্যৎ বা কি? যদি সেটি বেআইনি হয়ে থাকে তাহলে প্রধান নির্বাচন কমিশনার যে তাদেরকে শপথ পড়ালেন তার বিরুদ্ধেও কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কিনা, অথবা তিনি বিচারের মুখোমুখি হবেন কিনা, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে একটি রিট তো হাইকোর্টে করা হলো এবং হাইকোর্ট সেটি 4 সপ্তাহের রুল দিল। আসলে এই বিষয়গুলো কোন দিকে গড়াতে যাচ্ছে, বা যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা আসলেই কোনো জটিলতা কিনা, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ এই জটিলতা সৃষ্টি করছে কিনা? দেখুন, জটিলতা যদি আপনার আলোচনা করতে যান, তো জটিলতা তো স্বাভাবিকভাবে আমি তো কোনো জটিলতা দেখি না।
আর রাজনৈতিক জটিলতাটা, এটা রাজনীতি যারা করেন তাদের মধ্যে দিন রাত্র বছর সবসময় থাকে। রাজনৈতিক জটিলতা একটা অন্য শব্দ, এটার অস্তিত্ব সবসময় বিদ্যমান। জটিলতা বলতে জুলাই সনদের কথা যদি বলেন, আসলে কি জুলাই সনদ, এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে, কারণ একটা কর্মকাণ্ডের মাধ্যমে এটাকে একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। একটা হলো ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দল নতুন ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন চান, তারা ঐক্যমত হয়েছেন, এটি হলো আপনার তাদের ঐক্যমতের ভিত্তি। সেটিকে যদি আপনি জুলাই সনদ বলেন, তাহলে এটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের বিভিন্ন তথ্য উঠে আসতেছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব নিয়ে অনেক তথ্য এসেছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।